তাহলে কোরালেট মানে হচ্ছে কোরাল জোকেট, কোরাল বা প্রবাল। প্রবাল মানে হলো রত্ন সদৃশ। মানে দেখো না সেন্ট মার্টিনে যে পাথর গুলা থাকে ওগুলো দেখতে অনেক সুন্দর না, মানে ওটা রত্নের মতো অনেক ঝকঝকা চকচকা, হ্যাঁ। এবং সেখানে কিন্তু অনেক ছিদ্র ছিদ্র থাকে, অনেক ছিদ্র থাকে, ওর মধ্যে আবার বিভিন্ন জীবও কিন্তু বাস করে, বিভিন্ন মানে প্রোটোজোয়া জাতীয় জীবগুলোর ভিতরে বাস করে আর কি, হ্যাঁ, ওই ছিদ্রের মধ্যে মধ্যে আর কি। তো এটা হলো কোরাল। তো এদের যে শিকড় হয়, মানে সাইকাস উদ্ভিদের যে শিকড় হয়, ওই শিকড়টা মনে করেন একটা সাইকাস উদ্ভিদ, তো শিকড়ের প্রথমে কিন্তু প্রধান মূল হয়, এটা ধরো মাটি লেভেল প্রধান মূল হয়। প্রধান মূল বিভিন্ন ব্যাকটেরিয়া দিয়ে নষ্ট হয়ে যায়, হয়ে যাওয়ার পর এখান থেকে নতুন করে আবার মূল তৈরি হয়। এটা হলো গৌণমূল। কারণ কি গৌণ মানে কি সেকেন্ডারি, গৌণ মানে সেকেন্ডারি, পরবর্তীতে হয়েছে, এটা হলো গৌণ বা সেকেন্ডারি মূলও বলা যায়, গৌণমূল। এখন এই গৌণমূলের মধ্যে দুই ধরনের জীব আর কি থাকে, একটার নাম হলো নষ্টক আর একটা নাম হলো অ্যানাবেনা। তো নষ্টক আর অ্যানাবেনা এই দুইটা জীব, হ্যাঁ বলো, হ্যাঁ সায়ানোব্যাক্টেরিয়া। তো নষ্টক আর অ্যানাবেনা, এই নষ্টক আর অ্যানাবেনা যারা, এরা কিন্তু এর মধ্যে ঢুকে যায়। অ্যানাবেনা মানে কি, তো এই দুইটা, এটা যদিও পরের পৃষ্ঠে আছে, হ্যাঁ পরের পৃষ্ঠে এটা আছে, নষ্টক আর অ্যানাবেনা পরের পৃষ্ঠে আছে, ওখানে যে বিস্তারিত জানবো। তো এরা হলে এর মধ্যে ঢুকে, ঢুকার কারণে কি হয়, যে ধরো এটা তো মূল, মূলের এখানে অ্যাপিব্লেমা থাকে, অ্যাপিডার্মিসের মতো থাকে, অ্যাপিব্লেমা বলা হয়, মূলের ক্ষেত্রে বলা হয় অ্যাপিব্লেমা। ও মানে এটা হলো কোষ, অর্থাৎ হলো আমরা জানি অ্যাপিডার্মিস নাম শুনছো না, হ্যাঁ অ্যাপিডার্মিস মানে বাইরের দিকে যে কোষগুলো থাকে, তার নাম অ্যাপি মানে বাইরে বোঝায়, বাহির, তার ডাম মানে ত্বক, বহিত্বক, বহিত্বক। তো এটা হলো কাণ্ডের ক্ষেত্রে হয় বহিত্বক, ঠিক আছে, এটাকে অ্যাপিডার্মিস বলে। মূলের ক্ষেত্রে ওই একই জিনিসের নাম হয়ে যায় অ্যাপিব্লেমা। কেন এরকম নাম হয়, অ্যাপিডার্মিস নাম না হয় অ্যাপিব্লেমা কেন হয়, কারণ দেখো অ্যাপিব্লেমা এটার বাংলা কিন্তু ভিন্ন। এই ব্লেমা মানে পানি দ্বারা আবৃত, পানি দ্বারা আবৃত, এটাও এক ধরনের বহিত্বক, কিন্তু এই বহিত্বকটা পানি দ্বারা আবৃত থাকে, এদের নাম হলো ব্লেমা, বাইরের ত্বক কিন্তু পানি দ্বারা আবৃত, তাই। তো এটা একই ব্লেমা যেহেতু মূল, এখন এর মধ্যে নষ্ট অ্যানাবেনা ঢুকছে, মনে করো সায়ানোব্যাক্টেরিয়া ঢুকছে, হ্যাঁ এটা এক ধরনের সায়ানোব্যাক্টেরিয়া, যখন ঢুকে ভিতরে ঢোকার পরে এই বিভাজিত হতে থাকে, বিভাজিত হতে থাকলে এগুলো তখন জায়গা মানে প্রেসারে এরা তখন দেখা যায় জায়গায় জায়গায় কি হয়, স্থিত হয়ে যায়, এরকম হয়ে যায়, জায়গায় এরকম হয়ে যায়। তখন এই জায়গা এই বাইরের দিকে বের হয়ে গেল না, তখন এদিকেও বিভাজিত হতে থাকে, এদিকে বিভাজিত হতে থাকে, বিভাজিত হতে থাকে, বিভাজিত হতে থাকে। তো মূলগুলো দেখা যায় জায়গায় জায়গায় উঁচু নিচু এরকম হয়ে যায়, তখন দেখতে সামুদ্রিক কোরাল বা প্রবালের মতো লাগে, ওটাই আর কি, হ্যাঁ এটাই হলো কোরাল। তো সাইকাস উদ্ভিদে এই কোরালেট মূল থাকে, এটা মেডিকেল 19 সালে আসছিল, হ্যাঁ। আর 5 নম্বর পয়েন্ট একটা আছে, 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে ট্রান্সফিউশন টিস্যু। ট্রান্সফিউশন টিস্যু, ট্রান্স মানে তো জানো যে যার স্থানান্তর, তাই না, ফিউশন মানে পরিবহন, পরিবহন বোঝায়, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো বোঝায় ফিউশন মানে, হ্যাঁ, বা সংযোগও বোঝায়, হ্যাঁ। তাহলে ট্রান্সফিউশন মনে করো, ট্রান্স মানে স্থানান্তর, স্থানান্তর, ও ট্রান্স ট্রান্স মানে হলো স্থানান্তর, স্থানান্তর, স্থানান্তর ট্রান্স। আর ফিউশন মানে হলো সংযোগ বোঝায়, আবার পাঠানো বোঝায়, সংযোগ। তো তাহলে এই জিনিসটা কি আসলে, একক বাংলা কি, একক বাংলা হচ্ছে যে স্থানান্তরকারী, সংযোগ স্থানান্তরকারী না, গোটা বাংলা কি আসলে, গোটা বাংলা কিন্তু পরিবহন কলাই বোঝায়, ট্রান্সমিশন এক ধরনের পরিবহন করা, কিন্তু সেই পরিবহন করার কাজকে এক জায়গার খাবার আরেক জায়গায় নিয়ে যাওয়া না। তাহলে এরা হচ্ছে এরকম দেখতে লম্বা লম্বা কোষ হয়, এরকম লম্বা লম্বা কোষ হয়, আর এই লম্বা লম্বা কোষের সাথে সংযোগ আছে, কিন্তু এই কোষের সাথে এই কোষের সংযোগ, এখানে ছিদ্র থাকে, এখানে ছিদ্র থাকে, এর সাথে সংযোগ থাকে, এবং এই সংযোগকারী যে কোষগুলো আছে তার মধ্যে দিয়ে
তোমার হলো স্থানান্তর হয়, সংযোগকারী কোষের ভিতর দিয়ে কি হয়, স্থানান্তর হয়, মানে খাদ্য তত্ত্ব পুষ্টিগুলো স্থানান্তর হয়। তো এটা দেখা যায় যে জাইলেম ফ্লোয়েমের থেকে একটু ভিন্ন রকমের, তাই এটার আলাদা নাম হয়েছে ট্রান্সমিশন। এখানে কিন্তু ট্রান্সমিশনের একটা সংজ্ঞাও দেওয়া আছে, পরে পৃষ্ঠে আছে, ওখানে যাই দেখবো আমরা। হ্যাঁ, তাহলে এরা পানি খাদ্য এগুলো ট্রান্সফার করে আর কি। হ্যাঁ, বলো এটা নিয়ে আর কিছু জানার আছে ট্রান্সমিশন নিয়ে? আচ্ছা, তাহলে এবার এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, তবে এছাড়াও হ্যাঁ বলো। হেটারোস্পোরিক মানে হলো সাইকাস উদ্ভিদের পুরুষ গাছ স্ত্রী গাছ আলাদা আলাদা, শুধু আলাদাই না, এদের স্পোর হয় বলছি, মানে হেটারোস্পোরাস মানে ভিন্ন, হেটার মানে ভিন্ন, হেটার মানে ভিন্ন, তাহলে এদের স্পোর হয়, পুরুষ গাছের স্পোর এইটা হলো ছোট হয়, আর স্ত্রী গাছের স্পোর হয় বড়, তাহলে এটা হলো হেটারোস্পোর, মানে হেটার মানে ভিন্ন, দুইটা এক না, হোমোস্পোর আছে মানে এক, বুঝতে পারছো? তো আলাদাভাবে এরা তো দেখতে দুইটা ভিন্ন রকমের, তাই হেটারোস্পোর হলো। এখন পুরুষ গাছের নামকরণ করা হয়েছে মাইক্রোস্পোর, আর স্ত্রী গাছের নামকরণ করা হয়েছে মেগাস্পোর। মাইক্রো মানে তো ছোটই, স্পোর মানে রেণু বা বীজ এরকম কিছু বোঝায়, মেগা মানে তো বড়, স্ত্রী গাছ একটা বড় হয়, এটাই, বুঝতে পারছো? আচ্ছা, আগে গুরুত্বপূর্ণগুলো বলি, তারপরে আবার অন্যগুলো বলছি। যেমন বাতাসের মাধ্যমে যে পরাগায়ন ঘটে, সাইকাসের বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে। পরাগায়ন তো জানো, পরাগায়নের পলিনেশন ইংরেজি, কিন্তু পরাগায়নের আরেকটা বাংলা কি বলতো? পরাগায়নের আরেকটা বাংলা বলেছি মনে হয়, বলতো পরাগায়নের আরেকটা বাংলা কি হবে? বলে নিতে না? আচ্ছা, পরাগায়ন, হ্যাঁ কাছাকাছি হচ্ছে, বলো। না, ভালো তো হয়নি, আমি বলি। হ্যাঁ, পরা মানে পরাগ রেণু, গায়ন মানে আগমন, পরাগ রেণুর আগমন। এখানে পরাগ রেণুর আগমন ঘটে, তো এই জন্য নাম হলো পরাগায়ন, পরাগ রেণুর আগমন, পরাগ রেণুর আগমন ঘটে, তাই না পরাগায়ন, পরাগ রেণুর আগমন, বুঝতে পারছো? এই হলো বিষয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরাগায়নের মাধ্যমে এটা গেল। 11 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের সর্ববৃহৎ, লাঠিমের মতো দেখতে হয়, সচল ও বহু ফ্লাজেলা বিশিষ্ট। এদের বহু ফ্লাজেলা থাকে। বহু ফ্লাজেলা, ফ্লাজেলা মানে কি বলেছিলাম মনে আছে? ফ্লাজেলা মানে কি? লেজ তো, কিন্তু ফ্লাজেলার বাংলা অর্থ কি? জয় মনে আছে? ফ্লাজেলার বাংলা অর্থ কি? শহীদ, ফ্লাজেলার বাংলা অর্থ হলো চাবুক, দেখতে চাবুকের মতো, মনে পড়ছে? ফ্লাজেলাম এক বচন, ফ্লাজেলাম হলো এক বচন, অনেকগুলো থাকলে তখন ফ্লাজেলা বলি। এর বাংলা অর্থ চাবুক, চাবুকের মতোই দেখতে হয়। এই যে ফ্লাজেলা সাধারণত এরকম হয়, বুঝছো? এখানে ধর একটা প্রথমে মোটা হয়, তারপরে কিন্তু এটা এরকম সাধারণত এরকম হবে। তো তাহলে এটা চাবুকের মতো হলো না দেখতে? তাহলে কোনো শুক্রাণুর সাথে এরকম যদি থাকে তাহলে এটা ফ্লাজেলা বলা হয়। মানে গোড়ার দিকে আমাদের শুক্রাণুটাই, বুঝছো, গোড়ার দিকে আগার দিকে কিন্তু একটু বড় সড়ো, তারপর আস্তে আস্তে লেজের মতো হয়েছে, এদের নাম হচ্ছে ফ্লাজেলা, ওরকম দেখতে তাই। আচ্ছা, এখন অন্যগুলো একটু বুঝে রাখতে হবে, যে এমসিকিউর জন্য না আসলেও মনে রাখতে হবে। যেমন 4 নম্বর পয়েন্টটা দেখো, কচি পাতার ভার্নেশন সারসিনেট, মানে অর্থাৎ কচি পাতা যারা, এদের হচ্ছে পাতার যে সাজানো পদ্ধতি, এটাকে সারসিনেট ভার্নেশন হয়, সাজানো পদ্ধতি, মানে কচি পাতা হয় এমনি নরমালি ধরো পাতা তো এরকম, ধরো খেজুর গাছের মতো, তো এই দিক ধরো ছোট ছোট পাতা থাকে, এভাবে করে আসতো, এটা তো মনে করো সিস্টেম, ধরো। হ্যাঁ, এটা হলো সিস্টেম। তো কিন্তু যখন কচি অবস্থায় থাকে এটা একবারে এরকম হয়ে থাকে, উকড়ানো হয়ে থাকে। হ্যাঁ, উকড়ানো হয়ে থাকে, যখন ফুলে তখন কিন্তু এরকম হয়ে যায়। তাহলে এইটা, এই জিনিসটাকে বলা হয় সারসিনেট ভার্নেশন। আচ্ছা, তারপরে হচ্ছে যে 8 নম্বর পয়েন্টটাও দেখো। 8 নম্বর, পুং রেণুপত্রগুলো একত্রিত হয়ে স্টেবিলাস গঠন করে, কিন্তু স্ত্রী রেণুপত্র সত্যিকার স্টেবিলাস গঠন করে না। তাহলে পুং রেণুপত্রকে মাইক্রোস্পোর বলা হয়, পুং রেণুপত্রকে মাইক্রোস্পোর বলা হয়। পুং রেণুপত্র মানে কি?
যে পাতার মতো গঠন, পত্র মানে পাতার মতো গঠন, যার ভিতরে কি আছে, পুংরেণু আছে, কিছুটা পরাগরেণুর মতো পুংরেণু আছে, হ্যাঁ, যারা আর কি নিষেক্রিয়ায় ব্যবহার হবে এবং পরবর্তীতে বীজ তৈরি করবে। এই জন্য এটাকে বলা হয় যে রেণু মানে হলো মাইক্রোস্কোপিক বীজ। রেণু মানে মাইক্রোস্কোপিক বীজ, পরে এরা বীজ তৈরি করবে, কিন্তু এখন তো মাইক্রোস্কোপিক, এই জন্য এর নাম হলো রেণু বা স্পোর। হ্যাঁ, তাহলে পুংরেণু পত্রগুলা একত্রিত হয়েছে, এইগুলো কিন্তু পুংরেণু পত্র, ছোট ছোট, এগুলো হলো মাইক্রোস্পোর বা পুংরেণু পত্র। মাইক্রোস্পোর মাইক্রোস্পোর বা মাইক্রোস্পোরফিল। এই ছোট ছোট গুলা এরা একীভূত হয়ে পুং স্টোব্লাস্ট গঠন করছে। স্টোব্লাস্ট মানে কি? স্টো মানে স্ট্রং, বলো। হ্যাঁ, কোন। নরমালি আমরা এটাকে বলি কোন, দেখতে কোন সাইজ, তাই এটাকে পুং স্টোব্লাস্ট বা কোন। কিন্তু স্টোব্লাস্টের আরেকটা বাংলা আছে, স্টো মানে স্ট্রং, হ্যাঁ, মজুদ ভাবে থাকা। বিলাস মানে কি? সাজানো, স্ট্রং ভাবে সাজানো। কেন? এখানে যে পুংরেণুপত্রগুলো আছে খুবই ঘন, একটার সাথে একটা লেগে লেগে একবারে কম্প্যাক্ট হয়ে গেছে, মানে কোনো ভাগ টাগ নাই। যেমন ধরো ইটগুলা একবারে কম্প্যাক্ট হয়ে আছে, স্ট্রং ভাবে আছে, তাই না? ভাগ টাগ নাই, এরকম আর কি। এটাকে বলে পুং স্টেবুলাস। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে সেখানে কিন্তু স্টেবুলাস গঠন হয় না, কারণ আছে। এখন পরীক্ষা যদি আসে কেন হয় না, তাহলে কি বলবো বলো তো? সাইকাসের স্ত্রীরেণুপত্র যেটা হয় সেখানে কিন্তু স্ত্রীরেণুপত্র যেটা, সেখানে কিন্তু এই জিনিসগুলা একীভূত হয়ে কম্প্যাক্ট হয়ে এরকম স্টিবুলাস গঠন করে না। তাহলে ক্ষয়ের জন্য যদি আসে কেন করে না, তাহলে উত্তর কি বলবো বলো তো? কেন করে না, উত্তর কি হবে? যে সাইকাসেতে স্ত্রীরেণুপত্রগুলা স্টিবুলাস গঠন করে না। কেন করে না? উত্তর হলো যে দুইটা কারণে করে না। একটা কারণ হচ্ছে যে এখানে যে ডিম্বগুলা থাকে এটা বেশ বড় বড় গোল গোল, গোল জিনিস তো আসলে কম্প্যাক্ট হতে পারে না সেভাবে, তাই না? ডিম যদি তুমি রাখো তো অনেক, ওর মধ্যে অনেক ভাগ থাকবে না, এক বালতি ডিম রাখলে, ঠিক কিনা? তো সেরকম গোল গোল তো, এই জন্য কম্প্যাক্ট হতে পারে না। আরেকটা কারণ হচ্ছে যে এরা একটু দূরে থাকতে পছন্দ করে, কারণ একসাথে লেগে থাকতো তাহলে শুক্রাণু এসে খুঁজে পেত না ডিম্বগুলোকে, তাহলে তো নিষিক্রিয়া হতো না। এই জন্য এটা হলো স্টিমুলাস গঠন করে না। হ্যাঁ, খুঁজে পাবে না। ও না, খুঁজে পাবে না মানে যে ধরো তুমি এখান থেকে একটা ইট বের করতে পারবে না, কারণ ইটগুলা খুবই কম্প্যাক্ট হয়ে আছে, একটা ইট খুলে নিতে চাইলেও তুমি নিতে পারবে না। এখন এরা যদি তোমার খুবই কম্প্যাক্ট একটা সাথে একটা লেগে লেগে থাকে, তাহলে তো এই জিনিসগুলা ঢেকে গেল, এই যে রন্ধ্র আছে না, ডিম্বাণু রন্ধ্র আছে, ওগুলো ঢেকে দেবে, তখন তো শুক্রাণু আসে ওই রন্ধ্র বরাবর ঢুকতে পারবে না। এদের কিন্তু রন্ধ্র আছে, হ্যাঁ, মানে ওই রন্ধ্র দিয়ে ঢুকে আর কি শুক্রাণুটা ঢুকে, তো ওটাও তো তখন বন্ধ হয়ে যাবে, তখন তো সমস্যা না। বুঝতে পারছো? তাহলে এটাও মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, স্টোরেজ গঠন করে না, যদিও ওই উপরের দিকেও ছিল। আচ্ছা, 1 নম্বর পয়েন্টটা মনে রাখবা, সাইকাস উদ্ভিদ স্পোরোফাইট। নরমালি মনে রাখবো স্পোরোফাইট মানে হলো ডিপ্লয়েড উদ্ভিদ। নরমালি মনে রাখবো স্পোরোফাইট হলো ডিপ্লয়েড উদ্ভিদ। তবে স্পোরোফাইট বলা হয় সাধারণত একটা কোষ, মনে করো একটা ডিপ্লয়েড কোষ, এটা হলো একটা স্পোর মনে করো। যখন অনেকগুলো স্পোর একসাথে একীভূত হয় তখন তার নাম হয় স্পোরোফাইট, তখন তার নাম হয় স্পোরোফাইট। ডিপ্লয়েড কোষের সমষ্টি কে বলা হয় স্পোরোফাইট। ফাইটন মানে উদ্ভিদ, ফাইটন মানে উদ্ভিদ, যে উদ্ভিদে তোমার হলো স্পোরগুলো ডিপ্লয়েড, তাদের স্পোরোফাইট বলা হয়। এখন হচ্ছে গ্যামেটোফাইট নাম শুনছো না? মানুষ অ্যাকচুয়ালি না, কিন্তু মানুষের ক্ষেত্রে যেমন ধরো মানুষের এক বিশুদ্ধি দ্বিবীজপত্রী ধরা হয় না, ওদের মানুষের ক্ষেত্রে এই ভাষাটা ব্যবহার করা হয় না, সরাসরি ডিপ্লয়েড ব্যবহার করা হয়। এটা উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন গ্যামেটোফাইট উদ্ভিদ আছে না, সবই হ্যাপ্লয়েড, মানে কি একটা কোষ সেটা হলো শুধু স্পোরই হবে, কিন্তু অনেকগুলো কোষ মিলে যখন হবে তখন গ্যামেটোফাইট, এটা একটা উদ্ভিদ তৈরি করে ফেলছে। এখানে ডিপ্লয়েড কোষগুলো একটা উদ্ভিদ তৈরি করে ফেলছে, স্পোরোফাইট। আচ্ছা, তাহলে এখন দেখো এবার কতদূর হলো।
সিলেবাস শেষ করবে স্যার কতদিন লাগবে তো? ও 2 অর্ধেক শেষ হতে 2 বইয়ের শেষ হতে তোমাদের মোটামুটি নভেম্বরের প্রথম সপ্তাহ এর মধ্যে গোটা বই শেষ হয়ে যাবে। এটা বেশি করে বললাম, আর কম করে বললে অক্টোবর এর মধ্যে শেষ হবে। মানে বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আর কি। হ্যাঁ, তবে তোমরা যদি আরেকটু আগে শেষ করতে চাও তাহলে ওই যে আবার 2 দিন করে ক্লাস করে নিতে হবে শুক্র শনি। তবে 3 দিন একদিন থাকলে ভালো, মানে প্রেশার হয়ে যাবে তোমার। হ্যাঁ, মানে পরীক্ষা টরীক্ষা শেষ হলে তার মানে যে আগস্ট থেকে শুরু করবো, এর মধ্যে পরীক্ষা টরীক্ষা ওই যে ঘুরতে যাওয়াটা আছে, ওই জন্য আগস্ট থেকে শুরু হবে একদিন। সপ্তাহে একদিন করে হলেও তোমাদের অক্টোবরের মধ্যেই পুরোপুরি সব শেষ হয়ে যাবে। পি টেস্ট পরীক্ষা না, টেস্ট পরীক্ষা তো নভেম্বরের শেষের দিকে, পি টেস্ট। আর ওই পরীক্ষা এত দিতে হবে, ডিসেম্বরে হতে পারে। ও মানে অক্টোবরে যদি পি টেস্ট হয় তাহলে তো আবার পরপর হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো এখানে তোমার হচ্ছে শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে এখানে ক্লাস অর্ডার ফ্যামিলি, এটা অবশ্যই মনে রাখতে হবে। ক্লাস অর্ডার ফ্যামিলি এই 3টা জ্ঞানমূলক কোশ্চিন বা এমসিকিউ হিসেবে আসে। ক্লাস অর্ডার ফ্যামিলি। ভৌগোলিক বিস্তার দেখো, ভৌগোলিক বিস্তারের 3য় নম্বর লাইন। বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সাইকাস পেকটিনেটা, এটা এর আগে ছিল, প্রাকৃতিক পরিবেশে জন্মায়, এটা ওদিকেও কিন্তু করছে। এবার দেখো গঠন বৈশিষ্ট্য, এটা সৃজনশীল হিসেবে করতে হবে। হ্যাঁ, সরাসরি গঠন বৈশিষ্ট্য এটা সৃজনশীল হিসেবে করতে হবে। এটা আসছে বোর্ড পরীক্ষায়, দেখো ঢাকা বোর্ডে আসছে 23 সালে গয়ের জন্য, কুমিল্লা বোর্ডে আসছে 23 সাল গয়ের জন্য, চট্টগ্রাম বোর্ডে আসছে 21 সাল এটাও গয়ের জন্য আসছে। তার মানে এটা ইম্পর্টেন্স কোশ্চিন। তার মানে একটা সাইকাস উদ্ভিদের গঠন বৈশিষ্ট্য। আসলে গঠন বৈশিষ্ট্য বলতে গেলে তোমার হচ্ছে যে শুধু প্রথম প্যারা এটুকু করলেও গয়ের জন্য এটুকু করলে যথেষ্ট, কিন্তু যদি ঘয়ের জন্য আসে তাহলে মূল থেকে একটু লিখতে হবে 2-1 লাইন, কাণ্ড থেকে 1 লাইন লিখতে হবে, পাতা থেকে 2-1 লাইন লিখতে হবে। আর যদি শুধু বলে যে গয়ের জন্য, তাহলে গঠন বৈশিষ্ট্য এইটুকু আছে, প্রথম প্যারা এটুকু লিখলেই হবে। এখানেও বেশ কিছু এমসিকিউ আছে। হ্যাঁ, যেমন দেখো যে গঠন বৈশিষ্ট্যের 2য় নম্বর লাইন, যে উদ্ভিদটি দেখতে অনেকটা পাম জাতীয় গাছের মতো। 4র্থ নম্বর লাইনে দেখো আছে এদের কাণ্ড 8 থেকে 14 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। তারপরে আবার 2 লাইন বাদ দিয়ে দেখো সবুজ, এদের 2 ধরনের পাতা থাকে, সাইকাসের 2 ধরনের পাতা থাকে, একটা সবুজ বৃহদাকার পল্লবপত্র আর একটা হলো বাদামি বর্ণের ক্ষুদ্র স্বল্পপত্র। মানে পল্লবপত্র মানে পল্লব মানে কিন্তু চোখের পাপড়ি, পাতাগুলো এমন ভাবে থাকে চোখের পাপড়ির মতো। হ্যাঁ, যদিও লম্বা কিন্তু একটু ভাঁজ মতো হয়ে থাকে হালকা, এই জন্য চোখের পাপড়ির মতো, এই জন্য হচ্ছে পল্লবপত্র, সবুজ বর্ণের হয়। আর পাতার গোড়াতে আবার বাদামি বর্ণের স্বল্পপত্র থাকে, স্বল্প স্কেল লিপ বলা হচ্ছে এটাকে, স্কেল লিপ। হ্যাঁ, এরকম বইয়ের মধ্যে দেওয়া আছে স্কেল লিপ বলা হচ্ছে। হ্যাঁ, স্কেল লিপ মানে হলো, স্কেল মানে আঁশ, এই পাতাটা একটু আঁশ জাতীয় তন্তুময় হয়, অর্থাৎ শক্ত হয়। তাহলে পাতার গোড়াতে বড় পাতা আছে না, পাতার গোড়াতে আবার স্বল্প পাতা আছে, বুঝছো? তো আমার বাসাতে অবশ্য আছে, এখানে ছবিতে এভাবে দেখায়নি আর কি। তাহলে এই পাতার যে গোড়া, ওই গোড়ার কাছে একটা এইটুকু সাইজের, এইটুকু সাইজের হয়, শক্ত, এই কিছুটা ত্রিভুজ আকৃতির মতো হয়, এবং ত্রিভুজ আকৃতির মতো হয়, শক্ত হয়, তন্তুময়, আঁশযুক্ত, এদের স্কেল লিপ বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে 2 রকমের পাতা এদের থাকে, একটা হলো বড় পাতা আর একটা ছোট পাতা। ছোট পাতাকে স্বল্পপত্র বলা হয়। আচ্ছা, তারপরে দেখো যে 2 লাইন পরে পরিণত পত্রগুলো 1 থেকে 2.7 মিটার লম্বা, র্যাকিসে মানে মধ্যশিরা, র্যাকিস মানে মধ্যশিরা। হ্যাঁ, র্যাকিস মানে মধ্যশিরা, মানে মধ্যশিরা কোনটা, এই যে ধরো এটা থেকে একটা পাতা হয়, এদিক থেকেও তো পাতা আছে, তাই না? এভাবে পাতা থাকে। তো এই যে মিডিলে যেটা আছে না, এটাকে কি বলে, মধ্যশিরা বা র্যাকিস। মধ্যশিরা র্যাকিস তো এমনিতে যে কোনো পাতাতে তুমি পাবা, তাই না? জবার পাতা, আমের পাতা, মিডিলে একটা দেখবা মধ্যশিরা আছে। হ্যাঁ, ওটাই মধ্যশিরা। আচ্ছা, তাহলে হচ্ছে বলছে 1 থেকে 2.7 মিটার লম্বা, র্যাকিসে 50 থেকে 100 জোড়া পিনা জোড়ায় জোড়ায় সাজানো থাকে। এই যে পিনা মানে কোনটা,
এই এক একটা হলো পিনা, গোটাটা মনে করো পাতা, হুম। আর এক একটা হলো পিনা। পিনা মানে আসলে ছোট পাতা, পিনা মানে ছোট পাতা বোঝায়, পত্রক বোঝায় থাকে। আচ্ছা, তারপরে হলো এরপরে এখান থেকে আর কিছু নাই, তবে হচ্ছে এইটা মনে রাখতে হবে, ওই যে বাদামি বর্ণের রোমশ স্বল্পপত্র থাকে, এই যে পর্ণপত্র। রোমশ মানে কি রোম 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 মানে তো বুঝো চুলের মতো ছোট ছোট, ওই যে যে স্বল্পপত্র আছে না, ওর গায়ে আবার যেহেতু এটা আঁশময় তো, তন্তুময় তো, বাইরেও আবার একটু তন্তু থাকে। যেমন ধরো লাউ, কেবল ধরো একটা চাল কুমড়া পাড়া হয়েছে, ওর গায়ে দেখবা লোম লোম থাকে, দেখেছো কখনো? হাতে নিয়ে যায় না কিন্তু, করতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই আছে তো এরকম থাকে। গাছের না ওই ওই জিনিসটার পাতার সাথে ওরকম থাকে, লোমশ তাই বলছে। হ্যাঁ, ওই সব পত্র হলুদ মানে লোমশ। সরাসরি তুমি যদি তো পায়ে তোমাকে ক্যাশ নিতে বললো, তো তুমি ক্যাশ নিতে তোমার হাতে হিংবে আর কি। হ্যাঁ, এরকম ওটা হলো রোমশ। হ্যাঁ, এরকম। এরপরে সাইকাসকে পাম ফার্ন বলা হয়, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। পাম উদ্ভিদ এবং ফার্নের পাতার সাথে সাইকাসের পাতা কিছুটা মিল সম্পন্ন বলে অনেক সময় সাইকাসকে পাম ফার্নও বলা হয়। পাম উদ্ভিদের সাথে ফার্নের পাতার মিল থাকার কারণে। হ্যাঁ, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। আচ্ছা, তারপর হচ্ছে যৌগপত্রের প্রতিটি পত্রখণ্ড গাঢ় সবুজ বর্ণের মসৃণ চর্মপথ রেখাকার বা লেন্স আকৃতি, এটা এমসিকিউর জন্য পড়বা। তাহলে এইটুকু পর্যন্ত মানে গয়ের জন্য। কিন্তু ঘয়ের জন্য বললে কিন্তু এই যে কোরালের মূল থেকে অল্প একটু লিখতে হবে, 2 লাইন লিখলা, তারপরে কাণ্ড থেকে 1 লাইন লিখলা, পাতা থেকে 2 লাইন লিখলা, হয়ে গেল। আচ্ছা, এই যে কোরালের মূল, সেই কথাটাই এখানে আবারও আছে যে এখানে এটা কিন্তু ক্ষয়ের জন্য বেশি আসে। হ্যাঁ, তো যদি ভুলে যাও যে নষ্ট কেনাবেনার কথাটা, তাহলে না মনে রাখলে মনে রাখতে পারবে না। এনে কি হয় নষ্ট, এতে এনাবেনা, তাহলে না মনে রাখলে মনে থাকবে যে মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে নষ্ট কেনাবেনাও সায়ানোব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হয়। তাহলে হচ্ছে প্রথমে যেটা হয় সেটা হলো ব্যাকটেরিয়া, বিশেষ ধরনের ব্যাকটেরিয়া কি করলো, এটা নষ্ট করে দিল, তারপরে এখান থেকে আবার নতুন গৌণ, এটা তখন গৌণ হয়ে গেল বা সেকেন্ডারি গুণ হয়ে গেল, তাই না? আর এই সেকেন্ডারি মূলে সায়ানোব্যাকটেরিয়া, আগে প্রথমে ছিল ব্যাকটেরিয়া, পরে সায়ানোব্যাকটেরিয়া আসলো, নষ্ট কেনাবেনা আসলো। আসলে যে দেখালাম কিভাবে। হ্যাঁ হ্যাঁ, যখন ভিতরে ঢুকবে তখন বিভাজন যদি হয়, তাহলে প্লাস্টিকের ধাক্কা লাগবে না, তখন এটা এলোমেলো হয়ে যাবে না, ওই এলোমেলো হয়ে একটা দলা পাকানো গঠন, যেটা প্রবালের মতো লাগে বা কোরালের মতো লাগে, ওটাই হলো কোরালের মূল। এটা পারবা, আশা করি পড়লেই বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা, এখানে এমসিকিউর জন্য নষ্ট কেনাবেনা মনে রাখবা। লাস্ট নম্বর লাইন, কোরালের মূলের অন্তর্গঠনে মধ্য কর্টেক্সে অ্যানাবেনা ও নষ্ট অবস্থান করে, এই অংশকে শৈবাল স্তর বলে। মধ্য কর্টেক্স মানে কি? কর্টেক্স বলতে কিন্তু সমুদ্র স্তরে বোঝায়। মধ্য কর্টেক্স মানে কি? এই ধরো এটা মূলত মূলের এই জায়গাটাতে আছে হচ্ছে অ্যাপিব্লেমা, তো বাকি জায়গা তো আর ফাঁকা থাকবে না, বাকি জায়গাতে যে কোষগুলো থাকে, এই কোষগুলা সাধারণত প্যারেনকাইমা জাতীয় হয়। এটা মনে করো কর্টেক্স। তোমরা প্র্যাকটিক্যাল ছবি আঁকাইছো কিনা, কর্টেক্স কিন্তু কিছুটা গোল গোল হয়। হ্যাঁ, তো একটা তো না, অনেক অনেক কর্টেক্স স্তর আছে, মনে করো অনেক কর্টেক্স স্তর আছে, এর মধ্যে ঢুকে গেছে মনে করো নষ্ট কেনাবেনা ব্যাকটেরিয়া। এই যে এটা আমাদের ব্যাকটেরিয়া এইখানে ঢুকছে, এখন এই ঢোকার সাথে সাথে তো বিভাজন ঘটাতে শুরু করবে, তাই কিনা? বিভাজন ঘটালে এটা যখন চাপ দিবে তখন এগুলো এলোমেলো হয়ে যাবে, ওইটা বলছে মধ্য কর্টেক্সে অবস্থান করে। মধ্য কর্টেক্সে অবস্থান করে বিভাজন হয়, তখন এরা দূরে সরে যায়। বুঝলি? এই হলো বিষয়। হ্যাঁ, এবার দেখো কাণ্ড থেকে তেমন কিছু এমসিকিউ আসার মতো নাই। এমনিতে 1 লাইন হয়তো লিখলাম যে সাইকাসের কাণ্ড খাড়া, বেলনাকার, অশাখান্বিত, এটুকু লিখলেই হবে। হ্যাঁ, মানে ঘয়ের জন্য আসে। পাতা থেকে, পাতা ওদিকেও কিন্তু একটু পড়ছো। সাইকাসের পাতা পক্ষল যৌগিক। বলো তো পক্ষল যৌগিক মানে কি? পক্ষল যৌগিক মানে কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, সেই তো। তাহলে আজকে তো সাইকাস ভাগ্যে, আজকে সাইকাস ভালো ফর্মে আছে, আজকে পরীক্ষা থাকলে তুমি লিখলে হয়ে যেত, তাই না? না হয়ে যেত। তাহলে এইটা ধরো যদি একটা পাতা হয়, পক্ষর মানে কি? পাখির পাখনার মতো। পাখির পাখনা যেমন
এখান থেকে যদি এইদিকে যদি একটা পাখনা হয়, এখানে আরেকটা পাখনা হয়, পাখনা কি এরকম যে একটা ধরো এখানে হয়েছে আর একটা এখানে, তা তো না। তাহলে এটা পাখির পাখনার মতো, যদিও আমাদের হাতও কিন্তু পাখির পাখনার মতো একই জায়গা থেকে, তাই না? খালি আমাদের পাখনা ধরো হয়নি, কিন্তু সিস্টেম তো একই, প্রায় একই কিন্তু। হ্যাঁ, তো পাখিরও পাখনা কিন্তু হয় এইরকম জায়গা থেকেই, এরকম জায়গা থেকে কিন্তু হয়, হয়ে পরে এদিকে ধরো থাকে, তাই না? এখন তো অনেক দেশ কোনো ইয়ে বানাচ্ছে যে হাতের সাথে বিশাল বড় মনে করো পর্দা সেট করছে, পাহাড় থেকে লাফাচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। উড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, উড়ে চলে যাচ্ছে। এটা কিন্তু বেশ মজার। হ্যাঁ, প্যারাশুট না, মানে তোমার হাতের সাথে পায়ের সাথে এই সাইডে গোটাটা অনেক মোটা মনে করো কাপড় লাগাই দিলা, এইভাবে থাকবা তুমি, তারপর তুমি পাহাড় থেকে লাফ দিবা, তুমি পড়বা না, মানে পড়বা মানে ধীরে ধীরে পড়বা আর কি, আসছে তো ভালো না? তাহলে তো তোমরা দেখা যাচ্ছে এত যানজট, এটার ছাদে উঠে গেলাম, ছাদে উঠেতে দিলা লাফ আর উঠতে উঠতে চলে গেলাম, নাকি? আর ওটা বেশিক্ষণ উঠবে না। বেশি উঠবে না। বেশ আস্তে আস্তে, হ্যাঁ, সাথে প্যারাশুট লাগবে। হ্যাঁ, আস্তে আস্তে পড়বে, ধবাস করে পড়বে। একবার বাকি না, ওটা যদি এমন করা যায় তাহলে তো উঠবে। উঠতে পারবে না, বাতাসের চাপ অতটা ও, হাত নাড়া যাবে ও, না। ঠিক, বাতাসের যে চাপ থাকবে ওটাতে আর হাত নাড়া যাবে না। হাত পা নাড়ানো যাবে না। হ্যাঁ। তবে তোমার সারিয়াও চিকন, ছাওয়াও চিকন, এদের হবে হয়তো। উল্টা কাহিনী করতে পারে। হ্যাঁ, উড়ার সময় দেখা যাচ্ছে এমন জোরে ঝড় আসলো, দিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দিল, তাই কি না? আচ্ছা, তাহলে হচ্ছে পক্ষল এই কারণে। এখন পক্ষ যৌগিক, যৌগিক পাতা তো জানো, একটা পাতার মধ্যে অনেক পাতা থাকে, এটা হলো যৌগিক। হ্যাঁ, তো তবে অবশ্যই মনে রাখতে হবে, একটা পাতার যদি এরকম এরকম কাহিনী হয়, ধরো এটা ধরো মধ্যশিরা, এখন যদি এরকম হয়, এটাকে কিন্তু যৌগিক পাতা বলা যাবে না। যৌগিক পাতা তখনই হবে যদি মধ্যশিরাকে স্পর্শ করে, তাহলে এটা যৌগিক পাতা। কি কথা হচ্ছে? না, এটা তুতের পাতা এরকম হয়, তুত দেখছো, তুতের পাতা কিছুটা কি এরকম হয়। কিন্তু ও আচ্ছা, রেশম আছে না? হ্যাঁ, রেশম, ওখানে গেলে দেখতে পাবো। ওই দেখি স্যার সেই বুঝলাম। আচ্ছা, ভিতরে ঢুকলে দেখতে পাবো, মানে একটু ভিতরে দিকে ভাসে আর এরকম, কিন্তু মধ্যশিরা স্পর্শ না করার পর্যন্ত এটা যৌগিক পাতা বলা যাবে না, বুঝতে পারছো? হ্যাঁ, ওই যে পোকা, রেশম পোকা খায় ওটা, ওটা খাই তো তোমার ওই যে ইয়ে তৈরি করে, সুতা তৈরি হয় ওটা, ওরা ওরা ওদের প্রোটেকশনের জন্য সুতাগুলো তৈরি করে, খাইতে লালা দিয়ে ওই গোটাটা ঘিরে ফেলে আর কি। হ্যাঁ, ঘিরে ফেলে ওরা প্রোটেকশনের জন্য, কিন্তু ওইটা দেখা যাচ্ছে গরম পানিতে দিয়ে পোকাকে মেরে ফেলে ওখান থেকে সুতা। আসলে কিন্তু মানুষ হলো সব থেকে বড় আর কি ইয়ে, মানে কি বলা যায়, জানোয়ার। হ্যাঁ, মানুষই সব থেকে বড় জানোয়ার, কারণ কি মানুষ দেখো কত কিছুতে খাচ্ছে না, তাই কিনা? তোমার ধরো যে তুমি যখন একটা শ্বাস নিচ্ছ না, শ্বাস নিচ্ছ, তখন তুমি লাখ লাখ ব্যাকটেরিয়া মারি দিচ্ছ, তাহলে তুমি সারাক্ষণ হত্যা করছো, তোমার কাজই হলো খালি জীব হত্যা করা, বাস্তবিক তাই, তাই না? ঠিক না? ব্যাকটেরিয়া মারতেছে সেটা ভিন্ন কথা। ভাইরাস মারতেছে, আমরা মারলেই দোষ হবে কেন, নাকি? আমরা তো বাঁচে থাকার জন্য, নাহলে তো বাঁচবই না, ঠিক না? তো লড়াই করে বেঁচে থাকা, যে তোমার হচ্ছে যে তুমি টিকে থাকতে গেলে মানে অন্য জীবকে হত্যা ছাড়া বাঁচতে পারতো না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, অন্যের অধিকার নষ্ট করে ফেলা হচ্ছে, এই জন্য মানুষকে ক্ষমতা বেশি দেওয়া হয়েছে, তাই না? যেমন ধরো গরুর দুধ, ওটা কিন্তু ওর বাচ্চার জন্য, তাই না? গরুর বাচ্চার জন্য না, বাচ্চার জন্য দুধ। আমাদের, আমি ছোট ছিলাম তখন গরু পুষতো আমাদের বাসায়, মনে আছে। তো আমি দেখেছি যে যে দুয়াতে আসতো, বাচ্চাকে বেশি খেতেই দেয় না, মনে আছে, একটু না সরাই দেয়, ও কি মন খারাপ করে তাকায় থাকে, বুঝছো? এটা তো আসলে অ্যাকচুয়ালি অন্যায় হচ্ছে না। ধরো মানে ওই তো তখন ভাবতেই পারে যে তুই যখন তোর মায়ের দুধ খাইছিস, আমি তো যাই এরকম করিনি, আমার দুধ খাওয়া আসলে এরকম, তাই না? নাকি? আচ্ছা, শেষে আবার এইসব বললে তখন দুধ খাওয়াই বাদ দিয়ে দেবো, দুধ খেতে হবে, দুধে অনেক মানে আদর্শ, কিন্তু ডিমও খেতে হবে, ডিমে অনেক মানে
বলা হচ্ছে 1 কেজি দুধ ইজিক্যাল টু একটা ডিম, এত পুষ্টিমান আছে ডিম। স্যার দুই বেশি খেলে কিডনি পাতা লাগে স্যার। না ওটা বেশি খেলে বলতে একটার বেশি দুইটা খাওয়া যাবে না এরকম আর কি। তবে হচ্ছে যে যারা কিটো ডায়েট করে তারা সর্বোচ্চ 4টা খেতে পারবে। স্যার একটা সাধারণ মারামারি করে তাই তো এক খাল মেলা খায়, হ্যাঁ অনেক কিছু হয় না, এক থাল ডিম খায় মেলা খায় সরাতে কোনো গুণ কিনে দিতে তাছাড়া বডি বিল্ডার ও তারা যে হিউম্যানিক্স ওরা তো অনেক বেশি খায় না, আচ্ছা অল্প খায়। পরে হতে পারে, হয়তো এখন হচ্ছে না। আচ্ছা এখানে দেখো ট্রান্সফিউশন টিস্যু কাকে বলে, এইটা হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। পত্রকে প্যালিসেড প্যারেন্টেমা ও স্পঞ্জি প্যারেন্টেমার মাঝখানে অন্যহীন ও প্যালিসেডের বাংলা অর্থ নিরেট। এই যে ধরো একটা পাতা, এই পাতাকে যদি প্রস্তুচ্ছেদ করো তাহলে তুমি দেখবা উপরের দিকে এরকম কোষ আছে, পুরো আন্তঃকোষীয় ভাগ নাই। আন্তঃকোষীয় ভাগবিহীন কোষগুলোকে বলা হয় প্যালিসেড। প্যালিসেড মানে নিরেট, হ্যাঁ প্যালিসেড মানে নিরেট। প্যালিসেড মানে হচ্ছে নিরেট, নিরেট আর কি, হ্যাঁ। আর নিচের দিকে কিছু কোষ থাকে, নিচের দিকে কিছু কোষ থাকে, এইগুলা হলো ছিদ্রযুক্ত। এই যে এরকম এরকম হয়, হ্যাঁ এটা হলো ছিদ্রযুক্ত, ছিদ্রযুক্ত। এই যে ছিদ্রযুক্ত কোষ আছে না, ছিদ্রযুক্ত কোষ, এদের নাম কি স্পঞ্জি। স্পঞ্জি মানে ছিদ্রযুক্ত, হ্যাঁ স্পঞ্জি মানে ছিদ্রযুক্ত, স্পঞ্জ মানে ছিদ্র, ছিদ্র ছিদ্র, তাই এরকম নাম হচ্ছে। এখন এর ভিতরে দেখো, এই যে মিডিলে এইখানে আছে লম্বা লম্বা, এখানে কিন্তু সংযোগ মানে এখানে কিন্তু ছিদ্র আছে, হ্যাঁ এই এইভাবে থাকে, হ্যাঁ। তো এটাই হলো ট্রান্সফিউশন। আচ্ছা তারপরে দেখো এটা হলো, এবার হচ্ছে জীবন্ত জীবাশ্ম কাকে বলে। তো জীবন্ত জীবাশ্ম এখানে অনেকবার আসছে, এটা একটু দাগায় নাও কোন কোন বোর্ডে আসছে। দেখো যে সিলেট বোর্ড আসছে 22 সাল কয়ের জন্য, বই তো আচ্ছা এইটুকু পর্যন্ত শেষ করে আজকে। সিলেট বোর্ড 22 সাল কয়ের জন্য, চট্টগ্রাম বোর্ড 19 সাল ক্ষয়ের জন্য, ঢাকা বোর্ড 21 সাল ক্ষয়ের জন্য, আবার ঢাকা বোর্ড 17 সালে আসছে, মানে যেটা ঠান্ডা লাগছে বাড়াই দেবো না ঠান্ডা লাগবে নাকি। তাহলে দেখো যে ঢাকা বোর্ড 21 সাল 17 সাল, ময়মনসিংহ বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য। তো তোমার হচ্ছে ম্যাক্সিমাম ক্ষয়ের জন্য আসছে জীবন্ত জীবাশ্ম কাকে বলে। তবে হচ্ছে এইটুকুই থাক, বইটাই আনোনি, তুমিও তো আনোনি। তো আগামী দিন থেকে আমরা ফুল দমে পড়াশোনা শুরু করবো, হ্যাঁ। আজকে 1 ঘন্টা করেই পড়তে হবে আর কি।